আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আলোচনায় স্বাগত সবাইকে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যেটা আসলে আক্ষরিক অর্থেই একটা পুরো সময়ের চিন্তাধারাকে বদলে দিয়েছিল। একদম তাই। আর সাহিত্যের গতিপথকেও একটা নতুন মাত্রা দিয়েছিল। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে ১৯৭৩ সালে প্রকাশিত একটা যুগান্তকারী কাব্যগ্রন্থ, আল মাহমুদের সোনালি কাবিন। হ্যাঁ, আর আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হচ্ছে দি আর্টিস্ট্রি অ্যান্ড লেগেসি অফ সোনালি কাবিন নামের একটি চমৎকার প্রবন্ধ। ঠিক এই প্রবন্ধের সূত্র ধরে আজ আমরা আবিষ্কার করার চেষ্টা করব ঠিক কেন এই বইটি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম সাড়া জাগানো কাজ হিসেবে সর্বজন স্বীকৃত। এবং সবচেয়ে বড় কথা হলো কিভাবে একটা মাত্র বই প্রান্তিক বা গ্রামীণ শব্দভাণ্ডারকে একেবারে আধুনিক আর নাগরিক কবিতার মণ্ডপে সগৌরবে স্থান করে দিয়েছিল, সেটাও আমরা দেখব। যারা শুনছেন তাদের জন্য আজকের এই পর্বটি ভীষণ কৌতূহলোদ্দীপক হতে চলেছে। কেউ হয়তো সাহিত্যের নিয়মিত পাঠক, আবার কেউ হয়তো সেভাবে কবিতাই পড়েন না। তাতে কিন্তু আলোচনার আবেদন বিন্দুমাত্র কমবে না। একদম না। কারণ আজকের এই আলোচনাটি আদতে প্রচলিত সমস্ত ছক আর নিয়ম ভাঙার গল্প। কিভাবে শেকড়ের কাছাকাছি থেকেও একেবারে আধুনিক হওয়া যায়, আজ আমরা সেই চমকপ্রদ যাত্রার সাক্ষী হতে চলেছি। প্রবন্ধটির দিকে তাকালে শুরুতেই যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কাড়ে তা হল এই কাব্যগ্রন্থটির প্রকাশের সময়টা। ১৯৭৩ সাল। ঠিক, সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, চারদিকে মানুষের আত্মপরিচয়, আশা এবং নতুন করে সবকিছু শুরুর একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করছিল তখন। সাহিত্যের জগতেও তখন নতুন একটা দিক নির্দেশনার প্রয়োজন ছিল, তাই না? অবশ্যই ৩০ বা ৪০-এর দশকের বাংলা কবিতা তো মূলত ইউরোপীয় আধুনিকতা, বিশেষ করে ফরাসি বা ইংরেজি সাহিত্যের আদরে তৈরি হওয়া নাগরিক হতাশা আর বিচ্ছিন্নতাবোধের ওপর দাঁড়িয়েছিল। মানে নগরকেন্দ্রিক জীবনের জটিলতা। হ্যাঁ, আধুনিক কবিতা বলতে তখন মূলত ইটের শহর, ক্যাফের আড্ডা, ডাস্টবিন বা ল্যাম্পপোস্টের আলো, এই ধরনের নাগরিক অনুষঙ্গগুলোকেই বোঝানো হতো। প্রবন্ধটি কিন্তু খুব স্পষ্টভাবে তুলে ধরেছে যে সোনালি কাবিন সেই প্রতিষ্ঠিত গণ্ডিটাকে শুধু অস্বীকারই করেনি, বরং একেবারে বিপরীত একটা পথ বেছে নিয়েছিল। একেবারেই বিপরীত। এই বইটিতে তুলে আনা হলো ভাটি বাংলার জনজীবন, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের মানুষের জীবন প্রবাহ এবং কৃষিনির্ভর গ্রামীণ আবহ। আধুনিক বাংলা কবিতার সেই প্রবল নগরকেন্দ্রিক স্রোতের বিপরীতে এটা ছিল এক বিশাল আর সাহসী বাকবদল। আর এই বাকবদলের বিষয়টা কিন্তু আরেকটু তলিয়ে দেখা যেতে পারে। হ্যাঁ, আধুনিকতার নামে যখন সবাই শহরের কংক্রিটের ভেতরে জীবনের অর্থ খুঁজছে, তখন একজন কবি সম্পূর্ণ ভিন্ন একটা ক্যানভাস নিয়ে হাজির হলেন। কিন্তু প্রবন্ধটি থেকে আমরা জানতে পারি এটা কেবল বিষয়বস্তু বা লোকেশনের পরিবর্তন ছিল না। মানে ব্যাপারটা তো এমন ছিল না যে শহর নিয়ে লিখতে ভালো লাগছে না বলে গ্রাম নিয়ে লেখা শুরু হলো। ঠিক বলেছেন। এই পদক্ষেপটি বাংলা কবিতায় সম্পূর্ণ নতুন এক বাকভঙ্গি বা প্রকাশের নিজস্ব একটা ধরন তৈরি করেছিল। একই সাথে জন্ম দিয়েছিল এক নতুন চেতনার। নগরকেন্দ্রিক আধুনিকতায় যখন মানুষ ভেতরে ভেতরে হাঁপিয়ে উঠছিল, তখন এই গ্রামীণ প্রেক্ষাপট শুধু চোখের আরাম হিসেবে আসেনি, বরং আধুনিক মানুষের ভেতরের শূন্যতাকে লোকজ উপাদান দিয়ে ভরিয়ে তোলার একটা নতুন শৈল্পিক মাধ্যম হিসাবে আবির্ভূত হয়েছিল। এবং এই শৈল্পিক মাধ্যমের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি ছিল ভাষা। প্রবন্ধের খুব গুরুত্বপূর্ণ একটা অংশে বলা হয়েছে যে আল মাহমুদ গ্রামীণ জনপদের শব্দভাণ্ডারকে নাগরিক কবিতার মণ্ডপে এক অনন্য শিল্পরূপ দান করেছিলেন। বিষয়টা আরেকটু স্পষ্ট করা প্রয়োজন। সে সময় আধুনিক কবিতার ভাষা ছিল বেশ পরিশীলিত, অনেক ক্ষেত্রে সংস্কৃত ঘেঁষা বা বলা যায় পুরোপুরি শহুরে। হ্যাঁ, গ্রামের সাধারণ মানুষের মুখের ভাষা বা রোজকার ব্যবহার করা আঞ্চলিক শব্দগুলোকে তখন কবিতায় ব্যবহারের উপযুক্ত বলে মনে করা হতো না। কিন্তু এই কাব্যে আমরা দেখতে পাই লোকজ শব্দগুলো অত্যন্ত সাবলীলভাবে উঠে এসেছে। এই জায়গাটিতেই প্রবন্ধের একটি অসাধারণ পর্যবেক্ষণের কথা চলে আসে। একটা সহজ উপমা দিয়ে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি, ব্যাপারটা অনেকটা এমন: গ্রামের মেঠোপথে পড়ে থাকা খুব সাধারণ রোজকার ব্যবহার করা ধুলোমাখা শব্দগুলোকে কেউ পরম যত্নে কুড়িয়ে আনল। বাহ, দারুণ উপমা। তারপর সেগুলোকে এমন এক জাদুকরী ছন্দে আর রাজকীয় আবহে সাজিয়ে একেবারে শহরের সবচেয়ে অভিজাত সাহিত্যের আসরে বসিয়ে দিল, যে কেউ আর সেই শব্দগুলোকে অবজ্ঞা করতে পারল না। একদম।
তথ্যসূত্র আমাদের জানাচ্ছে যে নোলক, খড়ম, উজান কিংবা খোদ কাবিন এর মতো গ্রামীণ এবং আঞ্চলিক শব্দগুলোকে এমনভাবে আধুনিক কবিতার ফ্রেমে বন্দী করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। আর এই শব্দগুলোর প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় কৃতিত্ব হল এদের স্বতঃস্ফূর্ততা। লোকজ শব্দ কবিতায় ব্যবহার করলেই তো আর তা শিল্প হয়ে যায় না। অনেক সময় তা জোর করে চাপানো মনে হতে পারে। ঠিক, কিন্তু এই কাব্যে শব্দগুলো তাদের নিজস্ব মাটির গন্ধ, শেকড়ের টান আর স্বাভাবিকতা বজায় রেখেই আধুনিক ছন্দের সাথে মিশে গেছে। প্রবন্ধটি বিশ্লেষণ করলে কিন্তু স্পষ্ট বোঝা যায় এই আঞ্চলিক শব্দগুলোর ব্যবহার কেবল চমক সৃষ্টির জন্য ছিল না। না, মোটেও না। এর পেছনে ছিল বাঙালি সংস্কৃতির মূল ভূখণ্ডের সাথে আধুনিক কবিতাকে সংযুক্ত করার একটা গভীর দার্শনিক তাগিদ। আর দর্শনের এই দিকটি কিন্তু কাব্যের বিষয়বস্তুতেও প্রবলভাবে দৃশ্যমান। হ্যাঁ, বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলা যাক। যখন গ্রামীণ বা লোকজ পটভূমির কথা আসে তখন সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে খুব শান্ত, স্নিগ্ধ আর নিরীহ একটা রাখালি প্রেমের ছবি। কিন্তু সোনালী কাবিনের ভেতরে প্রবেশ করলে একটা বড় ধরনের ধাক্কা খেতে হয়। আসলে এই কাব্যের নারী এবং প্রেমের বিষয়টি অত্যন্ত নিবিড়, তীব্র এবং প্রচণ্ড সাহসীভাবে উঠে এসেছে। এখানে প্রেম কোনোভাবেই কেবল দূর থেকে দেখে দীর্ঘশ্বাস ফেলার বিষয় নয়। প্রবন্ধটি ঠিক এই সাহসিকতার জায়গাটিকেই আধুনিকতার অন্যতম প্রধান শর্ত হিসেবে চিহ্নিত করেছে। কবি এখানে নারীর যৌনতা, আকাঙ্ক্ষা এবং ভোগের লালসাকে কোনো গতানুগতিক বা সস্তা দৃষ্টিকোণ থেকে দেখেননি। সমাজ তো অনেক সময়ই শারীরিক আকাঙ্ক্ষাকে কেবল জৈবিক চাহিদা হিসেবে একপাশে সরিয়ে রাখতে চায়, অথবা নৈতিকতার আবরণে ঢেকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই কাব্যে মানুষের শরীরের স্বাভাবিক দাবি আর প্রেমের তীব্রতাকে কোনো রকম রাগঢাক না করে অত্যন্ত সম্মানের সাথে শিল্পের মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক মুক্তি, যেখানে মানুষ তার আদিম প্রবৃত্তিগুলোকে অস্বীকার না করে তাকে মহিমান্বিত করছে। এই বৈপরীত্যের সৌন্দর্যটাই সম্ভবত পাঠকদের সবচেয়ে বেশি আলোড়িত করে। বৈপরীত্যটা খেয়াল করুন। একদিকে রয়েছে চড়াচড়, নদী, পলিমাটি আর গ্রামীণ জীবনের খুব সাধারণ একটা ক্যানভাস। আর ঠিক সেই ক্যানভাসের ওপরেই তুলির আঁচড়ে ফুটে উঠছে নরনারীর চিরন্তন প্রেম, বিরহ এবং মিলনের আকাঙ্ক্ষার মতো ভীষণ গভীর, জটিল ও আধুনিক বিষয়গুলো। গ্রামের সাধারণ পটভূমিতে এমন তীব্র এবং খোলামেলা মনস্তাত্ত্বের প্রয়োগ সত্যি অভাবনীয় ছিল। এটা প্রমাণ করে যে আধুনিকতা কেবল শহরের ড্রয়িং রুমে বসে থাকা কোনো বিষয় নয়। একদমই না। লোকজ আবহেও নরনারীর সম্পর্কের এমন আধুনিক, জটিল এবং শৈল্পিক রূপায়ণ সম্ভব। ঐতিহ্যের সাথে আধুনিকতার এই যে মেলবন্ধন, প্রবন্ধটিতে একে আল মাহমুদের সবচেয়ে বড় সাহিত্যিক অর্জন হিসেবে দেখানো হয়েছে। তিনি পুরোপুরি আধুনিক এবং সমসাময়িক ধারায় লিখলেও তার শেকড়ের প্রতি টান ছিল প্রবল। তিনি অতীতের সাথে এক অদ্ভুত আত্মিক সংযোগ অনুভব করতেন। তথ্যসূত্র বিশ্লেষণ করলে দেখা যায় এই কাব্যে প্রাচীন ও নবীনের এক অপূর্ব রসায়ন ঘটেছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মধ্যযুগীয় প্রণয়োপাখ্যান এবং বৈষ্ণব পদাবলীর কথা। এই বৈষ্ণব পদাবলী এবং মধ্যযুগীয় আখ্যানের প্রসঙ্গটি কিন্তু বেশ চমকপ্রদ। হ্যাঁ, এই প্রাচীন ঐতিহ্যগুলো কিভাবে আধুনিক কবিতায় জায়গা করে নিল তা সত্যি কৌতূহল জাগায়। বৈষ্ণব পদাবলী তো মূলত রাধাকৃষ্ণের প্রেম, বিরহ এবং আধ্যাত্মিকতার সাথে শারীরিক আকাঙ্ক্ষার এক অপূর্ব মিশ্রণ। সেই শত শত বছর আগের সুর আর আবেগ কিভাবে বিংশ শতাব্দীর একজন আধুনিক মানুষের যাপিত জীবনের সাথে মিলে যেতে পারে তা ভাবলে অবাক হতে হয়। আর এখানেই কবির মুনশিয়ানা। তিনি প্রাচীন ঐতিহ্যকে কেবল অনুকরণ করেননি, বরং তাকে বর্তমান সময়ের উপযোগী করে রূপান্তর করেছেন। ঠিক মধ্যযুগীয় প্রণয়োপাখ্যানগুলোতে যে গভীর আত্মনিবেদন এবং মহাকাব্যিক প্রেমের আবেশ ছিল, অথবা বৈষ্ণব পদাবলিতে যে তীব্র বিরহ এবং মিলনের আকুতি ছিল, কবি সেই প্রাচীন আবেগগুলোকে আধুনিক মানুষের জীবনের আনন্দ, বেদনা, হতাশা আর প্রাপ্তির সাথে এক সুতোয় গেঁথে দিয়েছেন। এটা যেন শেকড় থেকে রস সংগ্রহ করে নতুন এক আধুনিক বৃক্ষের জন্ম দেওয়া। বিষয়টা অনেকটা টাইম মেশিনের মতো। দারুণ বলেছেন। পুরনো দিনের সেই প্রণয়োপাখ্যানের আবেগগুলোকে নিয়ে এসে আধুনিকতার ফ্রেমে এমনভাবে আটকে দেওয়া হয়েছে যেটা সমসাময়িক পাঠকের কাছেও অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়।
আর এই কারণেই বোধহয় সে সময়ের সমালোচকরাও এই কাব্যের সাহিত্যিক মান নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি। নতুন কোনো বাঁক বদলকে সাধারণত সাহিত্যিক প্রতিষ্ঠানগুলো সহজে মেনে নিতে চায় না। কিন্তু সোনালী কাবিন শেকড়কে বুকে ধারণ করে এতটাই শক্তিশালী আধুনিকতার জন্ম দিয়েছিল যে কঠোর সমালোচকরাও এর শ্রেষ্ঠত্ব এক বাক্যে স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। শেকড়কে অস্বীকার করে কোনো আধুনিকতাই যে দীর্ঘস্থায়ী হতে পারে না, এই কাব্যটি সেই সত্যটাকেই অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছে। তবে এই আলোচনার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা প্রবন্ধটিতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সেটা হলো কবির নিজস্ব ব্যক্তিসত্তা। হ্যাঁ, এই কাব্যগ্রন্থটি কেবল প্রেম, প্রকৃতি বা ঐতিহ্যের গল্প বলে না। এর প্রতিটি চরণে চরণে লুকিয়ে আছে কবির অবিচল আত্মমর্যাদা এবং চারিত্রিক দৃঢ়তার এক প্রখর প্রকাশ। এই আত্মমর্যাদার জায়গাটিতে পৌঁছালে পুরো আলোচনাটি যেন একটা নতুন মাত্রা পায়। প্রবল আধুনিক এবং নগর কেন্দ্রিক সাহিত্যিক পরিমণ্ডলে দাঁড়িয়ে সম্পূর্ণ গ্রামীণ এবং লোকজ উপাদান নিয়ে কাজ করাটা এমনিতেই একটা বিশাল চ্যালেঞ্জ। এর জন্য প্রচণ্ড আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। আমাদের তথ্যসূত্রে এই আত্মবিশ্বাসের প্রমাণ হিসেবে একটি অত্যন্ত বিখ্যাত পংক্তি উল্লেখ করা হয়েছে। লাইনগুলো হল, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি, আহত বিক্ষত করে চারিদিকে চতুর্ভ্রুকুটি। অসাধারণ লাইন। এই লাইন দুটিতে যে তেজ আর আত্মসম্মানবোধের প্রকাশ ঘটেছে, তা যে কোনো পাঠককেই প্রবলভাবে নাড়া দেয়। এই পংক্তিটির তাৎপর্য যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায় তবে দেখা যাবে এটি কেবল কবিতার দুটো সুন্দর লাইন নয়। এটি আদতে কবির নিজস্ব জীবন দর্শনেরই একটা স্ফটিক স্বচ্ছ প্রতিফলন। চারপাশের চতুর্ভ্রুকুটি বলতে এখানে সেই সব সুবিধাবাদী বা এলিট শ্রেণীর সমালোচকদের বোঝানো হয়েছে, যারা হয়তো শিল্পের নামে বা আধুনিকতার নামে নিজস্ব শেকড়কে বিক্রি করে দিতে প্রস্তুত। কিন্তু কবি ঘোষণা করছেন যে তিনি তার আদর্শ এবং শেকড়কে বিক্রি করে কোনো লাভ বা স্বর্ণ সঞ্চয় করেননি। নিজের বিশ্বাসের জায়গায় মাথা উঁচু করে দাঁড়ানোর এই যে ঘোষণা, তা একজন সত্যিকারের মেরুদণ্ড সম্পন্ন শিল্পীর পক্ষেই দেওয়া সম্ভব। আর এই মেরুদণ্ড সম্পন্ন শিল্পকর্মটি ১৯৭০-এর দশকের শুরুতে যখন প্রকাশিত হল, তখন তা রীতিমতো ইতিহাস তৈরি করল। প্রবন্ধটি থেকে আমরা জানতে পারি, এই একটি বই আল মাহমুদকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবি হিসাবে একেবারে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছিল। সমালোচকদের প্রশংসা তো ছিলই, তার পাশাপাশি এটি তাকে এনে দিয়েছিল এক বিশাল এবং অকল্পনীয় পাঠকপ্রিয়তা। সাধারণ পাঠকও যে আসলে শেকড়ের ঘ্রাণযুক্ত আধুনিকতাকে গ্রহণ করার জন্য কতটা তৃষ্ণার্থ ছিলেন, এই পাঠকপ্রিয়তাই তারই প্রমাণ। সোনালী কাবিনের এই বিশাল সাফল্য আমাদের সাহিত্যের ইতিহাসের একটি অত্যন্ত শিক্ষণীয় অধ্যায়। এটি প্রমাণ করে যে শিল্প যখন মাটির কাছাকাছি থাকে, তখন তার আবেদন কতটা সর্বজনীন হতে পারে। আধুনিকতা মানেই যে দুর্বোধ্যতা বা শেকড় থেকে বিচ্ছিন্নতা নয়, বরং যাপিত জীবন এবং লোকজ উপাদানকে শিল্পের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া। এই সত্যটিই কাব্যগ্রন্থটিকে কালজয়ী করে তুলেছে। পুরো আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি বিষয়বস্তুর সারসংক্ষেপ করা যায়, তবে বলতে হয়, সোনালী কাবিন কেবল কয়েক পাতা কাগজের ভেতর বন্দি একটা সাধারণ কবিতার বই নয়। এটি হলো আমাদের লোকজ ঐতিহ্য এবং আধুনিক জীবনবোধের এক অত্যন্ত সার্থক, জীবন্ত এবং সাহসী মেলবন্ধন। যারা এতক্ষণ ধরে এই আলোচনাটি শুনছেন, তাদের সবার জন্য এটি একটি দারুণ ভাবনার বিষয় হতে পারে যে নিজের শেকড়কে ভুলে না গিয়েও কিভাবে যুগান্তকারী হওয়া যায়। কিভাবে একেবারে মাটির কাছাকাছি থাকা শব্দগুলোকে নিয়ে আধুনিকতার একদম চূড়ায় পৌঁছানো যায়, এই বইটি তারই এক অমর দৃষ্টান্ত। উদ্ভাবন এবং আধুনিকতার প্রকৃত রূপটি বোঝার জন্য এ ধরনের বিশ্লেষণ অত্যন্ত জরুরি। আজকের এই আলোচনা থেকে যে মূল শিক্ষাটি উঠে আসে তা হল, নতুন কিছু সৃষ্টি করার অর্থ পুরনোকে ধ্বংস করা নয়, বরং পুরনোকে নতুন আঙ্গিকে, নতুন জীবনবোধের সাথে প্রাসঙ্গিক করে তোলা। ঠিক তাই। তবে আজ বিদায় নেওয়ার আগে যারা শুনছেন, তাদের ভাবনার জগতে একটা নতুন প্রশ্নের বীজ বুনে দেওয়া যেতে পারে। চমৎকার প্রস্তাব। আমরা দেখলাম ১৯৭০-এর দশকে সোনালী কাবিন গ্রামীণ শব্দভাণ্ডারকে আধুনিক কবিতার আসরে নিয়ে এসে একটা বিশাল সাহিত্যিক বিপ্লব ঘটিয়েছিল। একবার ভাবা যেতে পারে, বর্তমান এই সময়ে দাঁড়িয়ে
এমন কোন প্রান্তিক বা নতুন ভাষা রয়েছে যা আগামী দিনের সাহিত্যে ঠিক এমনই কোনো বিপ্লবের অপেক্ষায় আছে? হতে পারে সেটা ডিজিটাল দুনিয়ার প্রতিদিনের ব্যবহৃত কোনো ভাষা, ইন্টারনেট সাবকালচারের কোনো প্রকাশভঙ্গি। অথবা আমাদের সমাজের এমন কোনো অবহেলিত কোণের শব্দ যাকে আমরা হয়তো এখনও সাহিত্যের উপযুক্ত বলে মনে করছি না। কিন্তু কে বলতে পারে, হয়তো কাল সেই অবহেলিত ভাষাই জন্ম দেবে নতুন কোনো যুগান্তকারী বাকভঙ্গির। এই ভাবনাটি নিয়ে সত্যি একটু ভেবে দেখা যেতে পারে। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে এমন গভীরে ডুব দেওয়ার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।